প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার AKM শফিকুল ইসলাম 1983 সালের ডিসেম্বর মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এটা অত্যন্ত কমন একটা বিষয়। আশা করি আমাদের দর্শকরা সবাই এর সঙ্গে অবগত, তারা অবহিত আছেন এই বিষয়টা। তারপরও যদি আপনি একটু বলেন যে উচ্চ রক্তচাপ মানে কি, একজন মানুষকে কখন আপনারা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনসিভ বলেন? এটা বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে যে রক্তের চাপ স্বাভাবিক কত বা রক্তের চাপ কি জিনিস। রক্তের চাপ হচ্ছে, যেমন আমরা জানি, তরল পদার্থকে যখন কোনো পাত্রে রাখা হয় তখন সেটি সেই পদার্থের আকার ধারণ করে এবং একটি তরল পদার্থের গায়ে একটি পার্শ্ব চাপ প্রয়োগ করে। স্বাভাবিক অবস্থায় রক্ত একটি তরল পদার্থ। এটি যখন রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন একটি রক্তনালীর গায়ে পার্শ্বচাপ প্রয়োগ করে, সেটিই হচ্ছে রক্তের চাপ। এবং সুস্থ সবল স্বাভাবিক মানুষের, একজন প্রাপ্তবয়স্ক মানুষের একটি সুনির্দিষ্ট পরিমাণ রক্তের চাপ থাকাটা অত্যন্ত জরুরি। ব্যাপারটিকে আমরা একটা সিটি কর্পোরেশনের পানি সরবরাহের সাথে তুলনা করতে পারি। যেমন সিটি কর্পোরেশনের একটা সুনির্দিষ্ট পাম্প থেকে বা একটা সরবরাহ সেন্টার থেকে একটা নির্দিষ্ট চাপে পানি সরবরাহ করা হয়, যাতে করে প্রতিটি অলিগলির প্রতিটি বাসায় একটা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ পানি প্রবাহিত হতে পারে। তেমনিভাবে আমাদের এইখানে সিটি কর্পোরেশনের সেই পাম্পের সাথে যদি আমরা তুলনা করি, আমরা আমাদের হৃৎপিণ্ডকে তুলনা করতে পারি। এইখান থেকে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছে দেয়, যাতে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করতে পারে। তো রক্তের চাপ স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের আমরা ধরে থাকি 120 মিলিমিটার মার্কারি বা 120 মিলিমিটার পারদ, এবং ডায়াস্টোলিক কম্পোনেন্ট আমরা ধরে থাকি 80 মিলিমিটার মার্কারি বা 80 মিলিমিটার পারদ। তবে এই উচ্চ রক্তচাপ বা রক্তচাপের সাথে সম্পর্কিত যে আন্তর্জাতিক সংগঠন JNC বা জয়েন্ট ন্যাশনাল কমিটি অফ আমেরিকা, তাদের রিকমেন্ডেশন অনুযায়ী এটিকে আমরা আরও বেশি পর্যন্ত স্বাভাবিক ধরতে পারি। যেমন 120 থেকে 129 পর্যন্ত সিস্টোলিক কম্পোনেন্ট যাদের থাকে তাদেরকে আমরা বলি স্বাভাবিক, আর 120 থেকে 180 মিলিমিটার মার্কারি যাদের, তাদেরকে বলি শ্রেষ্ঠ রক্তচাপ। 120 থেকে 129 মিলিমিটার মার্কারি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 80 থেকে 84 মিলিমিটার মার্কারি, সেটিকে বলে স্বাভাবিক। আর উচ্চ স্বাভাবিক বলে থাকি যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 130 থেকে 190 মিলিমিটার মার্কারি হয় এবং ডায়াস্টোলিক রক্তচাপ 85 থেকে 89 মিলিমিটার মার্কারি হয়। তো যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের চাপ 140 মিলিমিটার মার্কারির বেশি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 90 মিলিমিটার মার্কারির বেশি থাকে এবং এটা পারসিস্টেন্টলি বেশি থাকে, আমরা বলে থাকি যে কমপক্ষে 2 সপ্তাহের মধ্যে পরপর 3 বার মাপার পরে যদি 140 এবং 90 মিলিমিটার মার্কারি বেশি থাকে, তাহলে তাকে আমরা উচ্চ রক্তচাপের রোগী ধরে থাকি এবং তাকে সেইভাবে আমরা চিকিৎসা শুরু করার প্রস্তাবনা দিয়ে থাকি। চিকিৎসা শুরুর আগে আমরা একটু জানতে চাইবো যে এই যে রক্তচাপটা একজন মানুষের বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণ কি? মানে বেড়ে যাওয়ার ঝুঁকিটা বাড়ায় কোন বিষয়গুলি এবং কারা ঝুঁকিপ্রবণ? ঝুঁকিপ্রবণ আসলে সবাই, ঝুঁকিপ্রবণ যে কারো ক্ষেত্রে হতে পারে। যেমন আমরা রক্তের চাপকে বা রক্তের চাপ কত রকম বা কি কি কারণে হয়, কারণগত দিক থেকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। যেমন আমরা বলি যে এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন, যেখানে আসলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তবে কিছু কিছু ফ্যাক্টরকে দায়ী করা হয়ে থাকে। যেমন অতিরিক্ত মানসিক চাপ, পারসিস্টেন্টলি যারা অতিরিক্ত মানসিক চাপে ভুগে থাকেন, যাদের শারীরিক কর্মদক্ষতা কম বা সিডেন্টারি লাইফস্টাইল যারা লিড করে থাকেন, যারা সিগারেট পান করেন, স্মোকিং করেন, যারা মদ্যপান করেন, অথবা যাদের স্থূলতা বা ওবেসিটি বা অতিরিক্ত শারীরিক ওজন থাকে, তারা সাধারণত অতিরিক্ত ঝুঁকিতে থাকেন এবং তাদেরকে বলা হয় যে এই এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশনের জন্য তারা ঝুঁকিপ্রবণ। তাছাড়া আরেকটি জিনিস রয়েছে যে সেকেন্ডারি হাইপারটেনশন, বা যেখানে আসলে প্রকৃত অর্থে আমরা কারণ খুঁজে পাই। সেখানে কিডনির কিছু রোগ, হরমোনাল কিছু রোগ, কিছু ঔষধ, বা যারা অতিরিক্ত লবণ পান করে থাকেন, সেই ক্ষেত্রে তারা সাধারণত উচ্চ রক্তচাপ রোগে ভোগার
সম্ভাবনা রয়েছে। একজন মানুষের যদি আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, উচ্চ রক্তচাপ আছে, সেটি কন্ট্রোলে আসছে না, বা তিনি অত এটা কোনো সমস্যা যেহেতু হচ্ছে না তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন না, তার কি ক্ষতি হতে পারে? উচ্চ রক্তচাপ থেকে শরীরের যে ভাইটাল অর্গানসগুলো আছে, যেই অর্গানসগুলোর উপর ভিত্তি করে আমরা মূলত বেঁচে থাকি, তার প্রত্যেকটি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন মস্তিষ্কে তার স্ট্রোক হয়ে তার পক্ষাঘাতগ্রস্ততা বরণ করতে হতে পারে, তার হঠাৎ করে রেটিনাতে রক্তক্ষরণ হয়ে অন্ধত্ব বরণ করতে হতে পারে, তার হার্টের সাইজ বা হৃৎপিণ্ডের সাইজ বড় হয়ে যেতে পারে, হার্ট ফেইলিওর হতে পারে, কিডনি ফেইলিওর হতে পারে, এমনকি আমাদের যে ছোট রক্তনালীগুলো রয়েছে সেইখানেও চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে। এরকম অনেক কারণের মূলে থাকতে পারে আমাদের উচ্চ রক্তচাপ, সেজন্য এটি নিয়ন্ত্রণে রাখা দরকার। নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। নিয়ন্ত্রণে রাখার জন্য কি করতে হবে? নিয়ন্ত্রণে রাখার জন্য প্রথমত যেটি দরকার সেটি হচ্ছে যে তার আমরা বলে থাকি যে তার মডিফিকেশন অফ লাইফস্টাইল, তার জীবনাচরণের পরিবর্তন করতে হবে, তার জীবনকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। যেমন আমরা বলি পেশেন্টকে যে আপনি প্রতিদিন হাঁটুন, সপ্তাহের প্রতিদিন কমপক্ষে 30 থেকে 45 মিনিট করে উনি হাঁটবেন। এমনভাবে হাঁটবেন যা তার শরীরটা একটু ঘাম দেয়। অতিরিক্ত দ্রুত গতিতে হাঁটবেন না, কারণ অতিরিক্ত দ্রুত গতিতে হাঁটলে আবার রক্তের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আবার খুব ধীর গতিতে হাঁটবেন না, কারণ খুব ধীর গতিতে হাঁটতে গেলে তার এই হাঁটা তার কোনো কাজে আসবে না। আমরা বলি হচ্ছে না। আমরা বলি আপনি এমনভাবে হাঁটুন যে আপনার পাশে যদি অন্য একজন হাঁটেন তার সাথে আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলে শেষ করতে পারবেন না, ওইটুকুতে হাঁটবেন। এবং হাঁটার সময় শুরুর দিকটা একটু আস্তে আস্তে ওয়ার্ম আপ বলি আমরা, একটু বাড়াবেন, এবং সব শেষে যখন শেষ করবেন আফটার 35 অথবা 40 মিনিটস পরে, তখন আবার আস্তে আস্তে দ্রুত গতি থেকে আস্তে আস্তে শেষ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তার খাবারে অতিরিক্ত লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। তার একটি তরকারি বা একটা খাবার বা একটা ফুড আইটেম তৈরি করতে গেলে যতটুকু লবণ দেওয়া লাগে স্বাভাবিক অবস্থায় সেইটুকু উনি খেতে পারবেন, এইটুকুতে কোনো অসুবিধা নাই। কিন্তু অতিরিক্ত যে লবণ আমরা নিয়ে নিই, টেবিল সল্ট যেটাকে আমরা বলি, সেটা সল্ট ইন এনি ফর্ম। অনেকে বলে থাকেন যে লবণ ভেজে খেলে হয়তো লবণের গুণাগুণ থাকে না, এই কথাটা পুরোপুরি ভুল। কাঁচা লবণ এবং ভাজা লবণের বিষয় আছে। কাঁচা লবণ, ভাজা লবণ যাই হোক, লবণ ইজ লবণ, এক্সট্রা লবণটা নেওয়া যাবে না। তাকে চর্বি জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে, তাকে ধূমপান অ্যাভয়েড করতে হবে, তাকে মদ্যপান থেকে বিরত থাকতে হবে, তাকে মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে। এবং সর্বোপরি যদি সে উচ্চ রক্তচাপে তিনি ভোগেন, তাহলে তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ খেতে হবে এবং তাকে নিয়মিত ফলো আপে থাকতে হবে। নিয়মিত রক্তের চাপ রেকর্ড করে ঔষধের ডোজ বাড়াতে কমাতে হবে। এই উচ্চ রক্তচাপের বেলায় ওষুধ খাচ্ছেন একজন মানুষ কিংবা তার রক্তচাপ নিয়ন্ত্রণে এলো, তিনি কি যদি মনে করেন যে আমার রক্তচাপ তো নিয়ন্ত্রণে আছে, আমি ওষুধ বন্ধ করে দেখি, বন্ধ করেও দেখলেন কিছুদিন নিয়ন্ত্রণে আছেন, তারপরেও কি তার এই ওষুধ বন্ধ করা উচিত হবে? হ্যাঁ, ঔষধ আমাদের মধ্যে একটা খুব ভ্রান্ত ধারণা রয়েছে যে রক্তচাপের ঔষধ, উচ্চ রক্তচাপের ঔষধ একবার শুরু করলে হয়তো এটি সারা জীবন ছাড়া যাবে না। এই কথাটা পুরোপুরি ভুল। কারণ হচ্ছে আমি যদি লাইফস্টাইল মডিফিকেশন করি, যেটা আমি এতক্ষণ বললাম, আমি যদি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চলে আসি, রক্তের চাপ একসময় আমার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তখন আমরা ডোজ কমাতে একটা সময় গিয়ে আমরা অবশ্যই রক্তচাপের ঔষধ, উচ্চ রক্তচাপের ঔষধ বন্ধ করতে পারি। কিন্তু সেটি হতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে। নিজে নিজে হঠাৎ করে তিনি বন্ধ করে দেবেন কখনোই পারবেন না। আমরা বলে থাকি যে আপনি হাইপারটেনশনকে বা উচ্চ রক্তচাপকে একটা পাগলা ঘোড়ার সাথে তুলনা করি আমরা, যে আপনি যখন পাগলা ঘোড়াকে একটা লাগাম দিয়ে রাখবেন সেটি আপনার নিয়ন্ত্রণে থাকবে, এবং যখন লাগাম ছেড়ে দিবেন তখন সেটা পাগলা ঘোড়ার মতো আচরণ করবে। সো উচ্চ রক্তচাপের বেলায় ঔষধটা হচ্ছে সেই পাগলা ঘোড়ার লাগাম, আপনি ছেড়ে দিবেন সেটা অনিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পাগলা ঘোড়াও তো মাঝে মধ্যে আপনার স্বাভাবিক আচরণ করা শুরু করে যখন সে পাগলা অবস্থা থেকে ভালো অবস্থায় চলে যায়। তো সেই জন্য ঔষধ বন্ধ করা যাবে, কিন্তু সেটা অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো, এবং তাকে কনফার্ম হতে হবে যে হ্যাঁ, আফটার স্টপিং অফ ড্রাগ আমার প্রেশার কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। এবং নিয়ন্ত্রণে থাকা অবস্থায় সেইটাকে ছেড়ে দিলে হবে না, তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শে থাকতে হবে নিয়মিত, যে তাকে ফলো আপে থাকতে হবে। উচ্চ রক্তচাপ আবার চলে আসলো কিনা সেটি দেখতে হবে, দেখলে আবার প্রয়োজনে ওষুধটা শুরু করতে হবে। কারো যদি হঠাৎ করে রক্তচাপ খুব বেশি মাত্রায় বেড়ে যায়, এটা তার জন্য খুব ক্ষতিকর হতে পারে, তার স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, নানা রকম সমস্যা যেটি অলরেডি আপনি বললেন।
একজন মানুষ উচ্চ রক্তচাপের রোগী, তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন, সব নিয়মই মানছেন, তারপরে হঠাৎ এরকম হলো যে রাতের বেলা তার অস্থির লাগছে, ঘুম আসছে না বা মাথা ঝিমঝিম করছে, ভালো লাগছে না। তিনি নিজে বাসায় মেশিন আছে, মেপে দেখলেন ব্লাড প্রেশার অনেক হাই, কিন্তু তিনি তো ওষুধ যে খাওয়ার কথা সেটা খেয়েছেন। ওই অবস্থায় তার করণীয় কি? আচ্ছা, ওই অবস্থায় অনেক কারণেই আমাদের রক্তের চাপ সুনিয়ন্ত্রিত থাকার পরেও কিছু কিছু সময় এটা ওভারশুট করতে পারে। যেমন হাইপারটেনশনের গ্রেডিং যদি আমরা চিন্তা করি, সেটা কখনো গ্রেড 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, ইভেন মোর দেন 4 হয়ে যেতে পারে। তো সেই অবস্থায় করণীয় হচ্ছে, যাদের ব্লাড প্রেশার এইরকম রেগুলার ফ্লাকচুয়েট করে, তাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় 2-1টি ওষুধ রেখে দিতে হবে এবং তাকে খুব ভালোভাবে শিখিয়ে দিতে হবে যে উনি রক্তের চাপ সঠিকভাবে পরিমাপ করতে পারেন কিনা। যদি দেখা যায় হ্যাঁ উনি পরিমাপ করতে পারেন, তখনই চিকিৎসক তার উপরে বিশ্বাস রাখবেন, তাকে 2-1টা ঔষধ বাসায় রাখার জন্য বলবেন। যদি ওই রাত্রে সম্ভব হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে যে আমার রক্তের চাপ এখন এত রয়েছে, আমি তখন তিনি বাড়তি ওষুধ খাবেন কি খাবেন না। অর্থাৎ কথা হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই করা উচিত না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে ব্যায়ামটা করব সেটা হচ্ছে আপার বডির, অনেকগুলো লোয়ার বডি করার পর আমরা আপার বডির দিকে খেয়াল করছি, যে এটা নাম হচ্ছে চেস্ট ফ্লাই উইথ হিপ লিফট। চেস্টের কাজটা হচ্ছে এবং পাশাপাশি যেটা হবে যে লোয়ার ব্যাকের জন্য এটা হেল্প করবে, কারণ চেস্ট শুধু পেক্টোরাল মাসেলটা কিন্তু শুধুমাত্র ওই ব্যায়ামগুলো করলে পরে অনেক সময় দেখা যায় যে হাঞ্চ ব্যাক, মানে অনেকে ঝুঁকে যায়, যেহেতু ল্যাটসের ব্যায়ামগুলো করা হয় না। এখানে যদিও আমরা ল্যাটসটা কাভার করব না, কিন্তু পাশাপাশি আমরা ল্যাটসের আরেকটু নিচে মানে লোয়ার ব্যাকের অংশটুকু আমরা কাভার করব, যেন যেটা হয় যে ওখান থেকে স্ট্রং একটা ইফেক্ট আসে, যেটা আপনাকে আপার বডির স্ট্রেংথটা বাড়াতে হেল্প করে। এখানে 3টা লেভেলে আগের মতো আমরা দেখব। তো বিগিনার লেভেলে আমাকে প্রথমে দেখাবে হচ্ছে নুশা। ওকে, okay, and 1, stay and back, and 2, stay and back, okay, and fast dubar, 3 and 4 and down. ওকে, যখন দেখছি যে যখন ফ্লাইটা করছে, চেস্টের কাজটা হচ্ছে, যখন হিপটা লিফট করছে লোয়ার ব্যাক, মানে লোয়ার ব্যাকের কাজটা হয়ে যাচ্ছে। ইয়েস, লোয়ার ব্যাকের কাজটা হচ্ছে অ্যান্ড ফ্লাই, তখন চেস্টের পেক্টোরাল মাসেলের কাজটা হচ্ছে অ্যান্ড ডাউন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এখন এর সাথে একটু ভেরিয়েশন করে বা আরেকটু লেভেলটা বাড়িয়ে নিতে গেলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখব কিভাবে লেগসের মুভটা অন্য একটা ইমব্যালেন্স একটা পজিশনে রেখে কিভাবে করা যায়। এখানে হেল্প করবে শম্পা আপা। ওকে, শম্পা, আমরা এখানে একটা স্টেবিলিটি বল ইউজ করছি। শম্পা আপা যেটা করবেন, উনি স্টেবিলিটি বলটা পা রেখে তারপর করবেন। ওকে, গো। ইয়েস ইয়েস। এখানটা কেন আগের চেয়ে এটা কঠিন, কেন কঠিন? এই জন্য যে বলটা কিন্তু এরকম মুভ করে। হ্যাঁ, তো ওনাকে যখন ব্যালেন্সের জন্য করতে হচ্ছে, ওনাকে চেপে রাখতে হচ্ছে, ব্যালেন্স অর্ধেক কনসেন্ট্রেশনে ওনাকে এখানে থাকতে হচ্ছে। ওকে, অ্যান্ড গো, অ্যান্ড 1, নাইস, 2, 3, 4 অ্যান্ড করে রিল্যাক্স। সুন্দর। তাহলে দেখছি কি যে চেস্টের কাজটা তো হলো, তার সাথে লোয়ার ব্যাকের কাজও হলো, প্লাস ব্যালেন্সের কাজটাও হয়ে গেল। এখন আমরা দেখব যে এখান থেকে কার্ডিও, মানে আরেকটু বার্ন করতে চাইলে, যে সবগুলো কাজই হচ্ছে কিন্তু তার সাথে আমরা চাচ্ছি যে যেন একটু কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি সহ হয়। ওকে, এর জন্য অ্যাডভান্স লেভেলে আমাদেরকে দেখাবে লিও। লিও ও করবে চেস্ট ফ্লাই উইথ হিপ লিফট উইথ 1 leg kick and with the count. Okay, 1 and down, 2 and down, 3 down, 4 down. এখানে আমরা দেখছি যে যখন একবার তোলো আরেকবার অ্যান্ড আপ, একটা পায়ের উপর, যেখানে দেখছি যে একটা পায়ের উপর তার পুরো ব্যালেন্সটা রাখতে হচ্ছে। সো দিস ইজ মোর ডিফিকাল্ট। অ্যান্ড ডাউন,
তো আমরা যেটা বললাম যে কার্ডিও মুভটাও চাচ্ছি, তখন যেটা হবে যে ব্যালেন্সটা আমরা আরও বাড়ালাম, শেপিংটাও বাড়ালাম, যেহেতু এক পায়ের উপরে থাকছে। এখন কার্ডিও মুভ অ্যাড করতে গেলে ওকে ডু ইট ফাস্টার। ওকে, অ্যান্ড 1 and 2 3 4 5 6 ওকে অ্যান্ড ডান। থ্যাংক ইউ ওকে অ্যান্ড আপ। মানে একই কাজ আপনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন ওয়েতে একই ব্যায়াম আপনি মডিফাই করে ইমপ্রুভ করে আপনার কাজের লাভগুলো অনেক রকমভাবে বের করে নিতে পারেন। তো আমরা একবার দেখব যে দর্শক কোনটা আপনাদের পছন্দ হচ্ছে বা কোনটা আপনাদের কাছে ইজিয়ার মনে হচ্ছে, সেখান থেকে শুরু করবেন, তারপর আস্তে আস্তে লেভেলটা বাড়াবেন। ওকে, কাম অ্যান্ড ডাউন, yes, with the count, and 1 and down, 2 and down, 3 down, 4 down. Okay, fine, thank you. অনেকের যদি দেখা যায় যে বাসায় না বল নাই, আমি বল ছাড়া কিভাবে করব, সেখানে আপনি পা বেঞ্চের উপর রেখে বা সোফায় বা বিছানার উপর রেখেও করতে পারেন। এবং যদি ডাম্বেল না থাকে যে না আমি কি দিয়ে করব, আপনি পানির বোতল নিয়ে 1 লিটার বা 1.5 লিটার পানি বোতল ভরে সেটা নিয়েও করতে পারেন। শুরুতে আগে পারফেকশনটা আনবেন, প্রথমে অনেক বেশি করতে যাবেন না, যখন পারফেকশনটা হবে তখন আপনি আস্তে আস্তে করে রিপিটেশনটা বাড়াবেন। প্রিয় দর্শক, আমাদের কারো যদি হঠাৎ তীব্র জ্বর হয়, চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ করে জ্বরে আক্রান্ত হওয়া, এটা অনেকের কাছেই অতি আতঙ্কের, আবার অনেকের কাছে অল্প মাত্রায় আতঙ্কের, আবার অনেকের কাছে হয়তোবা কোনো কিছুই না। কিন্তু জ্বর জিনিসটা আমাদের কাছে ব্যাপারটা এরকম, আমাদের শরীরে যখন কোনো ইনফেকশন কিংবা কোনো মাত্রায় কোনো ইনফ্লামেশন তৈরি হয়, অথবা শরীরে কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাল কোনো দিয়ে যদি সংক্রমণ হয়, সেটার ফার্স্ট একটা সিমটম কিংবা ফার্স্ট একটা চিহ্ন হচ্ছে জ্বর। জ্বর আমরা তখনই বলি যখন আমার স্বাভাবিক তাপমাত্রা, আমার শরীরের স্বাভাবিক তাপমাত্রা থেকে যখন কিছুটা হলেও বেড়ে যাবে। এবং সেটা কত? আমরা জ্বর বলছি তাকেই যদি 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে বেশিও চলে যায়, সেক্ষেত্রেই আমরা জ্বর বলছি। জ্বর হলে আমাদের করণীয় কী কী সেটা একবার বলে নেওয়া যাক। যদি ঘরেই এমন দেখা যায় যে কিছু মাত্রায় তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা মাথায় পানি ঢালতে পারি, মাথায় পানি দিতে পারি এবং গাটা মুছিয়ে দিতে পারি পানি দিয়ে। কিন্তু পানিটা কী ধরনের হতে পারে? পানিটা যে একদম ঠান্ডা হবে তা নয়, পানিটা হালকা কুসুম গরম পানি দিয়ে হতে হবে। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন পানি ঢালার সময় সেই পানি কোনোভাবেই কানের ভেতরে ঢুকে না যায় যখন মাথায় আমরা পানি ঢালবো। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন জ্বর আসবে এবং জ্বরটা যদি 102 ডিগ্রি ফারেনহাইটের ওপরে ওঠে, সেক্ষেত্রেই আমরা ওষুধ প্রয়োগ করব। এর আগে আমরা কখনোই কোনো ওষুধ প্রয়োগ করব না। এবং সেক্ষেত্রে আমাদের ওষুধ প্রয়োগের ব্যাপারটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যেখানে দেখা যায় যে বাসাবাড়িতে অধিকাংশ মানুষজন জানেন যে নাপা অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধপত্র খেলেই জ্বর ভালো হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে মনে করা হয় যে ডাক্তারের পরামর্শ ব্যতীত আসলেই নাপা অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধপত্র খাওয়া উচিত নয়। এবং 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠলেই এই ওষুধপত্র নেওয়া উচিত। এবং যদি সেক্ষেত্রেও যদি জ্বর যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। যারা এ সমস্যায় ভোগেন তাদের ঘন ঘন গলা ব্যথা হয়। এ জাতীয় সমস্যায় একজন নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে, আমাদের ক্রমাগত কোনো কেমিক্যাল বা এনভায়রনমেন্টাল কারণের জন্য আমাদের যে ক্রোমোজোমাল মেকআপ অথবা আমাদের জেনেটিক্যাল প্যাটার্নের যদি কোনো চেঞ্জ হয়ে রক্তের সেলগুলার কোনো ডিজিজ হয়,
মানে রক্তের উপাদানগুলো, তখনই তাকে আমরা রক্তের রোগ বলে থাকি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।